রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার উন্নয়ন ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করে চলে অনাচার দুর্নীতি লুটপাট। এর এপিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে আমার অতিথি বিএনপি নেত্রী মাহমুদা হাবিবা এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে। আমি মাহমুদা হাবিবা আপনার কাছ থেকে শুরু করি। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আমি এই একই প্রসঙ্গে কথা বলবো যে আমরা আসলে এনসিপির সমাবেশগুলোকে লক্ষ্য করছি। কক্সবাজার সমাবেশ করলো, গোপালগঞ্জের পরে গোপালগঞ্জে গিয়ে আমরা দেখলাম সেখানে একটা সহিংসতা, মানে বিশাল ঘটনা। সেখানে গিয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেয়া, তারপর পরে আরো অনেক দূর ঘটনাটা গড়িয়েছে। তারপরে চকরিয়ায় গিয়ে সেখানেও চকরিয়ার সন্তান সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা, তাকে নব্য গডফাদার বলা বা আরো মন্তব্য করা, এরকম ঘটনায় তারা সেখানেও আসলে প্রতিবাদের সম্মুখীন হয়। বিএনপি নেতাকর্মীরা অস্থায়ী মঞ্চর বা ট্রাক ভাঙচুর করে। মাহমুদা হাবিবা, মানে পার্থক্য কতটা? গোপালগঞ্জের ঘটনায় আপনারা নিন্দা জানিয়েছেন, উদ্বেগ জানিয়েছেন, এই ঘটনায় কি কোনো রকম ব্যবস্থা কোনো কিছু বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আর আমি আমার সম্মানিত সহ আলোচক সহ যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, গোপালগঞ্জের ঘটনায় যেটা ঘটেছে সেটার ব্যর্থতার দায় বা সেটার দায় এককভাবে এনসিপি কিংবা গোপালগঞ্জবাসীকে দেওয়ার কিছু নয়। এখানে প্রথমত এবং প্রধানত দায়টা সরকারের। এই দায়টা সরকারকে বহন করতে হবে। কাজে ডেফিনেটলি এখানে নিন্দা জানিয়েছি, নিন্দা জানানো হয়েছে দলের পক্ষ থেকে। গোপালগঞ্জের প্রেক্ষাপটটা 5ই আগস্টের পর থেকে কিন্তু সবসময় জটিল। প্রশাসনিক দিক থেকে এর আগেও বহু ধরনের ঘটনা ঘটেছে। আমাদের কেন্দ্রীয় নেতা এখানে গোপালগঞ্জে নিহত হয়েছেন, যিনি প্রথম শ্রেণীর আম্পায়ারও। কিন্তু তখন এরপরে সামরিক বাহিনীর গাড়িও আমরা দেখেছি ভাঙচুর হয়েছে, পুলিশের সাথে দ্বন্দ্ব হয়েছে। মোটামুটি ভাবে গোপালগঞ্জ জায়গাটা সবসময় সরকারের নিয়ন্ত্রণটা কম বলেই মনে হয়েছে। এবং এই ধরনের একটা জায়গায় যখন এই তরুণ নেতারা সারা দেশ জুড়ে পদযাত্রা করে ওখানে আবার মার্চ ফর আপনার গোপালগঞ্জ করলেন, রাজনীতির ভাষায় মার্চ ফর, এটা কিন্তু ইট ইজ নট আ গুড থিং। যে আপনি এটা কিন্তু ট্রান্সলেশন না পদযাত্রার কোনোভাবেই। এই টোনটা হচ্ছে সমস্যা সংকুল কোনো জায়গায় যখন রাজনৈতিক নেতৃবৃন্দ পদযাত্রা করেন বা যেটাই করেন, গাড়ি বহর নিয়ে যান, সেটাকে মার্চ বলে, মার্চ টু ফারাক্কা, এ ধরনের মানে উদাহরণ আছে বলেই মার্চ শব্দটা কানে লাগে এবং এটা এক ধরনের যেভাবেই হোক না কেন উস্কানির তৈরি। জুলাই যেমন মার্চ টু ঢাকা ছিল, হ্যাঁ, এটা কিন্তু তখনই এটা একটু সমস্যার উৎসস্থল বলেই এটাকে টার্গেট করা হয় যে আমরা যাচ্ছি এটা সমাধান করতে, কাইন্ড অফ থিং। এর আগে নানা ধরনের বক্তব্য তো আমাদের তরুণ বন্ধুদের আছে। বিষয়টা হয়েছে কি জানেন, যে পলিটিক্স একটা কিন্তু খুব লং টার্ম বিষয়, এবং এটা হচ্ছে এটা কিন্তু রাতারাতি মানে একটা গাছ পুঁতে দিলে না সেটা মহিরুহ হবে, বিষয়টা তা নয়। এটা কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগের যে অবস্থান, সেখানে শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, সেইটা কিন্তু, এবং তার মতো একজন মানে বাংলাদেশের একজন মানে প্রথিতযশা, মানে আমি বলবো যে অন্যতম প্রধান নেতার বাংলাদেশের যে নেতৃত্ব বাংলাদেশে এসেছে, তিনি তো তাদের একজন। যে তাকে আপনি কিভাবে সেই জায়গাটায়, তার কিছু ফলোয়ার আছে না, কিছু না, তার সংখ্যাটা অনেক। রাজনীতিকে আপনি নির্বাহী আদেশে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন, কিন্তু যারা সেটার সমর্থক অথচ দাগী নন, অপরাধী নন, তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? এটা হচ্ছে একটা ইমোশনাল পার্ট অফ গোপালগঞ্জ। এবার গোপালগঞ্জে আমি আসি সন্ত্রাস পার্টটাই। সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি ভাবে আওয়ামী লীগের এক ধরনের মানে ইনফ্লুয়েন্স গোপালগঞ্জে যথেষ্ট পরিমাণে থাকায় সারা দেশের সবাই তো পালিয়ে যেতে পারেনি। বিগত মাফিয়া সরকারের যারা সঙ্গী সাথী, বহু মানুষই যে ওখানে জুটেছে, বহু অস্ত্র শস্ত্র সেখানে চলে গেছে, টাকা পয়সা আছে ওখানে। ইন্টেলিজেন্সের কাছে এই নিউজ নাই কেন? কেন ওখানে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে এত বড় কিছু হবে আমরা জানতাম না? কেন জানতেন না? যেই জেলাতে আপনার সামরিক বাহিনীকে আমরা ধরি, যে সামরিক বাহিনী যখন রাস্তায় নামে, দেশের সাধারণ জনগণ সেখানে সবচেয়ে বেশি মানে চেষ্টা করে টেমড বা নমনীয় থাকার, সেখানে সামরিক বাহিনীর গাড়িতে আঘাত হয়েছে, বুঝতে হবে তো পরিমাপটা। ওই পার্সপেক্টিভে কিন্তু নিন্দা অবশ্যই আবারও জানাচ্ছি। ওই ঘটনাটাই তাদের উপরে যে হামলাটা হয়েছে, সেখানে লেথাল উইপন ইউজ হয়েছে, এবং বেসিক্যালি যেটা এনসিপির সমস্যা হয়ে গেছে, এনসিপির তো জেলায় জেলায় তাদের নিজস্ব কর্মী সমর্থকের পরিমাণ সেভাবে বেড়ে ওঠেনি। ফলে
প্রতিটা জেলায় যদি কোনো আপনি আসলেই রাজনৈতিকভাবে একটা বিপরীতধর্মী এলাকায় যান, যে এলাকাটা আপনার নিজের নয়, সেখানে আপনার নিজস্ব কর্মী সমর্থক না থাকলে শারমিন আপনি বিপদে পড়েন। এটা হচ্ছে ওইটার পার্সপেক্টিভ। ডেফিনেটলি ওটাতে নিন্দা তখনও জানিয়েছি, নিন্দা এখনো জানাবো। এইবার আসেন আচরণ, যে আচরণটা আবারও বললাম আপনাকে, যে মার্চ ফর ডেমোক্রেসি না করলেও চলতো, মার্চ ফর টু গোপালগঞ্জ না করে পদযাত্রা, হ্যাঁ মার্চ টু গোপালগঞ্জ মানে পদযাত্রা গোপালগঞ্জ অভিমুখে বললে কি হতো? ওখানে যে চা খেলে সমস্যা ছিল কি? টোনটা যদি সফট হতো, আপনি প্রশাসনিক বহর নিয়ে না ঢুকে প্রশাসন তার দায়িত্ব পালন করতো এবং তারা যতটুকু সম্ভব সেফ এরিয়া থেকে বেরিয়ে আসতে পারতো, সুযোগ ছিল। কিন্তু আপনি যখন মুর্দাবাদ বলবেন, মুর্দাবাদ বলে কি আপনি মুজিববাদ বলে যেটা বলছে, মুজিববাদ বলে কিছু এক্সিস্ট করে নাকি আসলে বাংলাদেশে? এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক ভাবধারা, এটাকে মোকাবেলাও করতে হবে ভাবধারা দিয়ে। কাজে ওই জায়গাটা ওইটা করা যেত। আর এখানে আপনি আক্রমণাত্মক যদি হন, যেটা আমাদের তরুণ বন্ধুদের প্রায় প্রত্যেকের মধ্যেই দেখা যায়। আমি কয়েকদিন আগের কথা আপনাকে বলি, সালাউদ্দিন সাহেব আমাদের স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু খুব অহেতুক নানা ধরনের মিডিয়া ব্যাশিং এর শিকার, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ব্যাশিং অনেক বেশি তাকে নিয়ে। আমি দিন কয়েক আগেই মানে আমাদের এনসিপির একজন সিনিয়র নেত্রী তিনি লিখেছেন যে শিলংয়ে পালিয়ে যাওয়া। এইবার শারমিন আপনাকে এবার একটা কথা বলি, আন্দোলনের বয়স যখন 25-26 দিন বা আরো কম, কারো ক্ষেত্রে কেবল 4 দিন 5 দিন, আমি আসলে এই যে ভদ্রমহিলা লিখেছেন তিনি তো সম্ভবত 18-16 থেকে মাঠে ছিলেন না। তিনি তো মাঠে এসছেন যখন নিশ্চিত হয়েছেন যে হ্যাঁ সরকার আর টিকছে না। 28-29 তারিখের পর থেকে যারা 5-7-10 দিনে আন্দোলন করে একটা নেতৃত্বের পর্যায়ে গেছেন, তারা কি কোনোদিন একজন গুম কথাটার যে ওজন সেটা কোনোদিন বুঝবেন? কোনোদিন রিয়ালাইজ করবেন যে এটা মানে সবচেয়ে নিকৃষ্ট ফর্ম একটা রাজনৈতিক মানে একটা ব্যক্তিকে নির্যাতনের? যে গুম শব্দটার মানে হচ্ছে যে আপনাকে আপনার দুনিয়া থেকে জাস্ট তুলে নেওয়া, আপনি মানে কোনো রকম জবাবদিহিতা ছাড়া, হয় আপনার কোনো হদিস নাই কিংবা আপনাকে কোনো একটা এমন একটা জায়গায় পাঠানো হয় যে জায়গাটা আপনার নয়। এই নিকৃষ্ট অপরাধ থেকে যখন আপনি পালিয়ে যাওয়া বলেন, তখন তো এই যে ধরেন এই ক্ষুব্ধতা কি চকরিয়ার মানুষের ছিল না? ফেসবুক তো সবার আছে, এই ক্ষুব্ধতা ছিল। তারপরে আজকে তাদের আরেক নেতা যে ধরনের কথাটা বললেন যে শিলং থেকে গডফাদার এসেছেন, এটা তো তার ওখানে বলার প্রয়োজন ছিল না। কেন বলতে হবে? রাজনৈতিক সৌজন্যতা রাজনীতি করার একটা অন্যতম প্রধান একটা মানে প্রধান একটা প্রয়োজনীয় একটা উপাদান, মনে রাখবেন শারমিন। এইটার অভাবে রাজনীতি শেখ হাসিনার রাজনীতি হয়ে ওঠে। এইটা শেখ হাসিনার ধরন। তাতে ক্ষুব্ধ হয়েছেন, একদমই বুঝলাম। এবং আরেকটা কথা বলি, মঞ্চ ভাঙচুর করাটাকে মানে আপনারা যথাযথ আমরা সমর্থন করি না, একদমই না, প্রশ্নই ওঠে না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমার এলাকার লোকজন যারা এটা শোনা মাত্র যে এটা ভেঙে দিয়েছে, এটা হ্যান্ডেল করতে করতে ওটা চলে গেছে। শুধু তাই না, এটার তো ব্যবস্থা মানে এটা যেহেতু সালাউদ্দিন ভাই তাদেরকে ফোন দিয়ে, আমি যতটুকু জানি তিনি আরেকটা প্রোগ্রামে ছিলেন, তিনি সেখান থেকেই ফোন দিয়ে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং তারা কন্ট্রোল হয়েছে। যেটা ঘটেছে, মঞ্চ যেটা ভাঙচুর করেছে, কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়, এটারও সমানভাবে নিন্দা জানাচ্ছি। কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে আপনি বাঘের মুখের মধ্যে বসে থাকবেন আর বাঘকে ফোটা মানে তাকে উস্কানি দিবেন, এটা অনুচিত। জি, আমি ডাক্তার জাহিদ আপনার কাছ থেকেও একটু শুনতে চাই। আপনার যদিও ভিডিওটা ফ্রিজ হয়ে আছে, কিন্তু নিশ্চয়ই বক্তব্য শুনতে পাবো আপনার। আপনি এই চকরিয়ার ঘটনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? এনসিপি কি আহত করার রাজনীতি শুরু করলো? মানে মুজিববাদ, মুর্দাবাদ, তারপরে চকরিয়ায় গিয়ে বা কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন আহমেদকে নিয়ে বক্তব্য, এতে আসলে তাদের ঝুলিতে অর্জনটা কেমন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সময়ে তারা যে ধরনের রাজনীতি করছে, এটা মনে করা যথেষ্ট যৌক্তিক কারণ আছে যে তারা একটা কনফ্রন্টেশনাল রাজনীতি করতে চায়। মানে এখন আমি অসাধারণ ভাবে দুটো ঘটনাই ব্যাখ্যা করেছেন। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথাও তিনি যোগ করেছেন যে রাজনীতি আসলে খুব শর্ট সময়ের গেম না। আমরা ক্রিকেটের মতো করে যদি বলি, এটা আসলে টি-20 গেম না, এটা একটা টেস্ট ম্যাচ। আমি একটা উদাহরণ দিই। ইমরান খানের মতো একটা মানুষ মিড-90s একটা দল তৈরি করেছেন, সেই দল ক্ষমতায় আসতে 25 বছর লেগেছে। ইমরান খানের মতো এত বড় স্টার। তো এটা খুব ইজি না। যারা যেটা মনে করছেন যে তারা একটা গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, সেই সারিতে আসার পর থেকে তারা খুব ইজিলি অনেক বড় কিছু করে ফেলবেন, কিন্তু তাদের সেটা মনে হচ্ছে এবং সেটার ভিত্তিতে তারা মনে করেন অ্যাজ মাচ এস পসিবল তারা আলোচনায় থাকবেন। এবং আমি একটা জিনিস যোগ করি, এনারা যেহেতু তরুণ, এদের বড় একটা অংশ সোশ্যাল মিডিয়া ভিত্তিক তাদের এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে। তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন, সেটা রিয়াকশন দেখেন। আমরা ক্লিক বেইট বলি, ওনারা চান যে তাদের কিছু একটা যাক যেটা যথেষ্ট পরিমাণ রিয়াকশন হবে। এটাও সম্ভবত একটা কারণ যে তারা কোনো না কোনো কিছু একটা করে প্রচুর রিয়াকশন হোক, সেটা নেগেটিভ, সে জায়গায় যাচ্ছেন। এখন তারা ধরুন জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বলছেন, হাবিব আপাও বলেছেন, আমিও বলি, একটা মানুষের উপরে বা একটা পরিবারের উপরে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হতে পারে
গুম, হত্যা না কিন্তু গুম। মায়ের ডাক নামে যে সংগঠনটা আছে তাদের প্রোগ্রামে শেখ হাসিনার সময় বহুবার গেছি। আমি দেখেছি যে ওই পরিবারগুলো তাদের সন্তান মারা গেছে জানলে খুশি হতো, খুশি হতো এই অর্থে গুমের চাইতে। এই যে উৎকণ্ঠা, এই যে ক্রাইসিস, এবং 7 বছর পার না হলে সেই মানুষের অ্যাকাউন্ট আপনি হ্যান্ডেল করতে পারবেন না তার উত্তরাধিকারীরা, মানে এই সব বিভৎস ব্যাপার, এগুলো নিয়ে যখন কোনো ফান করা হয়, কিছু ইনফ্লুয়েন্সার বাইরে থেকে করেন, তারপর তার সাথে তারা শুরু করেন এই কটাক্ষ করেন, এটা ভয়ঙ্কর। যেন সালাউদ্দিন আহমেদের ব্যাপারে তাদের সমালোচনা থাকতে পারে, তাদের খারাপ লাগা থাকতে পারে পারে যেমন ঐক্যমত্য কমিশনে জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপিকে লিড করছেন, এবং জনাব সালাউদ্দিন আহমেদ এনসিপি যা চাইছে কিছু কিছু ক্ষেত্রে তার সাথে শক্ত দ্বিমত করছেন উইথ হিজ লজিক। উনি খুবই খুবই প্রস্তুতি নিয়ে যান, উনি খুবই পড়াশোনা করে যান, এবং ওনার কনভিন্সিং জায়গায় তিনি তাকে ডিফেন্ড করেন, উনি ওনার দলকে ডিফেন্ড করবেন। তো তার উনি টার্গেটে পরিণত হয়েছেন তখন। এখন এনসিপি মনে করছে তার উপরে যদি এই ধরনের মন্তব্য করা হয়, ইভেন এই যে হামলার ঘটনাটা ঘটলো, বিএনপির ইনফ্যাক্ট পরবর্তী একদম র্যাঙ্ক এন্ড ফাইল যারা আছেন তারা এই ধরনের হামলা করলে তারা কিছু সিম্প্যাথি পাবেন, বা আরো বেশি কিছু খারাপ হলে সিম্প্যাথি পাবেন, তাদের ক্যালকুলেশন এটাও থেকে থাকতে পারে। জনাব সালাউদ্দিন আহমেদ, আমি ওনার ওই ভিডিওটা শুনেছি, উনি একটা অনুষ্ঠানে ছিলেন, ঘটনাচক্রে আমারও থাকার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি। তো সেখানে উনি বলছেন যে উনি ওখানে বসেই এটাকে ট্যাকল করছেন, উনি খুবই মডেস্টলি যে তাকে বিরুদ্ধে যা হয়েছে সেটাকে তিনি খুব স্মার্টলি গণতান্ত্রিক অধিকার হিসাবে ছাড় দিয়েছেন। সো তারা এই কনফ্রন্টেশনাল রাজনীতি করতে চায় এবং সংঘাতপূর্ণ। আমি আবারও বলি যে বিএনপির সাথে যখন তারা রাজনীতি করবেন, এনসিপি যেহেতু বিএনপি করে না, বিএনপি কোথায় কোথায় কি কি ভুল করছে, কি কি সমস্যা করছে, অতীতে কি ভুল করেছিল, এগুলো প্রত্যেকটা এনসিপি কিন্তু তারা আলোচনায় আনতে হবে। ধরুন একটা উদাহরণ দেয়, বিএনপির নিচু স্তরের বেশ কিছু লোকজন বা মধ্যস্তরেরও কেউ কেউ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে, এটার প্রমাণও আছে, কারণ বিএনপি নিজে তাদেরকে বহিষ্কার করছে। তো এনসিপি তার ন্যারেটিভে এটা আনতে হবে, কারণ সে জনগণকে দেখাতে হবে যে তুমি বিএনপি না, তুমি আমার কাছে আসতে হবে বিকজ বিএনপি এটা করছে। কিন্তু গুমের মতো একটা বিষয়কে এইরকম ভাবে দেখা এবং এই ধরনের কনফ্রন্টেশনাল রাজনীতি করা, যে আমি ইনভাইট করছি যে আমার উপরে খুব কোয়ার্সিভ কিছু হোক, তারপর সেটার ভিত্তিতে আমি রাজনীতি করব, সেটা দিয়ে আমি আলোচনায় থাকতে পারবো, সেটা দিয়ে আমার প্রতি সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট হবে, আমার মনে হয় এই জেনারেশনের মধ্যে এটা একটা সংকট তৈরি করেছে। কিন্তু এই রাজনীতিতে মানে রাজনীতিতে আপনি বলছিলেন যে তাদের উদ্দেশ্য কি, তাদের কি অর্জন হচ্ছে, তাদের জনপ্রিয়তা বলি বা তাদের ভোটের মাঠে তাদের ফায়দা হওয়ার জায়গাটা বলি, তাদের কি কিছু অর্জন হচ্ছে? আমরা এখনো নিশ্চিত নই শারমিন, আমাদের না আসলে বহু বছর নির্বাচন হয়নি। আমি একটা কথা কিন্তু প্রায় বলেছি, সেটা হচ্ছে আমরা একটা বিশেষ গ্রুপ, সেটা হচ্ছে বাংলাদেশে 8 সালেও যদি মোটামুটি ফেয়ার ইলেকশন হয়েছে ধরে নেই, সেখানে সবচেয়ে কম বয়সে যিনি ভোট দিয়েছিলেন তার বয়সও এখন 35, তার মানে 35 বছরের নিচে বাংলাদেশে কেউ ফেয়ার ভোট দেওয়ার কোনো অভিজ্ঞতা নেই। তো আমরা ঠিক জানি না এখনো তরুণরা ঠিক কিভাবে দেখেন এই 4 থেকে 5 কোটি এই বয়সী যে মানুষজন আছে তাদের ভোটিং প্যাটার্ন আমরা জানি না, কারণ গত 3টে নির্বাচন হয়নি। তারা হয়তো ধারণা করছেন তাদের অন্তত ওই শ্রেণীটাকে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাকে নিজ গ্রুপ খুঁজে বের করে যে আমি কার সাথে কানেক্ট করবো, কার ভোট পেতে চাই, তারা হয়তো ধারণা করছেন, এবং আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো সফলও হচ্ছেন। কিন্তু মোটা দাগে যদি আমি চিন্তা করি অ্যাজ এ হোল, এটা ভালো কিছু তাদের জন্য হবে না। আর একটা কথা, সেই পুরনো আপনি ইনস্ট্যান্ট কিছু গেইন আপনি করেও থাকতে পারেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিকে যদি কনফ্রন্টেশনাল করে তোলেন তারা, তাহলে দেশের রাজনৈতিক পরিবেশ যদি নষ্ট হয়ে যায় সেটার দায়িত্ব তাকে বহন করতে হবে। কারণ শেখ হাসিনা পরবর্তী সময়ে আমরা যেটা চেয়েছি যে একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটা দল বিতর্ক করবে, প্রতিযোগিতা করবে, খানিকটা ঝগড়াঝাটিও করবে, কিন্তু এই ধরনের ভয়ঙ্কর রকম মন্তব্য করে সংঘাত তৈরি করবে, এই রাজনীতি দিনের শেষে এবং লং টার্মে, মিড টার্মে এগুলো আসলে তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি। যদি এটাও বলেন ডাক্তার জাহিদ যে নির্বাচন বহুদিন হয়নি, সামনের নির্বাচনটা কবে হবে সেটা নিয়ে তো অনেকদিন ধরেই আমরা কথা বলেই যাচ্ছি। এই যে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই মানে যেমন লালমনিরহাটের পাটগ্রামের ঘটনাকে নিয়ে জামাতের আমির বলেছিলেন যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন। গোপালগঞ্জের ঘটনার পরেও জামাতের আরেকজন নেতা শফিকুল ইসলাম মাসুদ তিনি বলছেন যে গোপালগঞ্জের এই হামলা প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য প্রস্তুত হয়নি। এনসিপি নেতা হান্নান মাসুদ তিনি বলছেন যে একটা জেলায় নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা আবার করে নির্বাচন, মানে এরকম একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। এইরকম ঘটনা কি আসলে নির্বাচনকে পিছিয়ে দিতে পারে, দেওয়ার জন্য একটা অজুহাত হতে পারে? অজুহাত সৃষ্টির যে চেষ্টা আছে এটা একদম মানে প্ল্যান্ড। আমরা যদি একটার পর একটা ঘটনা দেখি, আমি প্রায় কোট করি, সেটা হচ্ছে মার্চে জনাব নাহিদ ইসলাম যখন রিজাইন করে দায়িত্ব নিয়েছেন এনসিপি, তার কিছুদিনের মধ্যে মার্চে তিনি রয়টার্স এবং এএফপি কে ক্লিয়ারলি বলেছিলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই বছর, মানে তখন কিন্তু ডিসেম্বরের নির্বাচনের আলাপ হচ্ছিল,
এই বছর নির্বাচনের জন্য মোটে উপযোগী নয়, উনি বলে দিয়েছিলেন। এবং একটার পর একটা ঘটনা হচ্ছে, কিছু হলেই ইনফ্যাক্ট ওই আলাপটা আসছে। সুতরাং যে কোনো জায়গায়, ইভেন কক্সবাজারের এই চকরিয়ার এই ঘটনাটাকেও দেখানো যেতে পারে। এবং আমি মনে করি, সত্যি মনে করি, যখনই যে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটবে সেটাকে ব্যবহার করবেন, বা কখনো কখনো এই ধরনের ঘটনা তৈরি করা হবে, পরিকল্পিতভাবে তৈরি করা হবে, এবং এটা বলে যে নির্বাচনের আইন শৃঙ্খলার অবস্থা তো ভালো না, তাহলে কিভাবে নির্বাচন হবে। কারণ মুহূর্ত লাগে না, তারা এই আলাপটা মাঠে নিয়ে আসছেন। খুবই খুবই সম্ভব, এবং এরকম চেষ্টা আমরা ভবিষ্যতে অনেক বেশি বাড়তে দেখবো বলে আমি বিশ্বাস করি। জি, এই চেষ্টার প্রভাব কি সেটা নিয়ে আরেকটু শুনবার চেষ্টা করব, পুরো আলোচনার মধ্যে হয়তো আসবে। আমি মাহমুদ হাবিব আপনার কাছ থেকে একটু আজকে জামাতের যে সমাবেশ হলো সেটি প্রসঙ্গেও একটু আসি, যে সেখানে সালাউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা জানলাম দাওয়াত পায়নি বিএনপি, সেখানে অন্যান্য দলগুলো গেছে, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল মত গেছে, সেখানে কথা বলেছেন। আমরা তার আগে দেখেছিলাম হেফাজতের যে সমাবেশ হয়েছিল সেখানেও বিএনপি ছিল না, এবং জামাতের সমাবেশ থেকেও একটি দলকে কেন্দ্র করে, একটি দল এরকম করে নাম করে আসলে বলছেন যে আমাদের আমিরও কথা বললেন। বিএনপি কি কোনো রকম চাপে ফেলানো বা এক ঘরে করে দেবার একটা প্রচেষ্টা এখনকার রাজনীতিতে আছে? দেখুন, প্রোগ্রাম তো জামাতে ইসলাম, কাজেই গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র একটা স্বাধীন দল, তাদের সিদ্ধান্ত তারা কাকে দাওয়াত দিবেন, কাকে দাওয়াত দেবেন না। এর আগে যেটা আপনি হেফাজতে ইসলাম প্রসঙ্গে বললেন, সেখানে আমরা তাদের যেই মানে যেই মটোটা নিয়ে তারা শুরু করেছেন সেটার সাথে একমত না থাকার কারণেই সেখানে কেউ যাননি। ওইটা কিন্তু ঠিক দাবি ছিল না, ওইটা এই ধরনের প্রোগ্রামও না। এই ধরনের একটা প্রোগ্রামে এখন ধরুন, শারমিন, আমি উদাহরণ দিয়ে বলি, আপনার প্রতিবেশী, আপনি তাকে সবকিছুতেই ডাকেন, কিন্তু তিনি আপনাকে ডাকতে পারলেন না, ব্যর্থতার দায়টা তো আসলে আমার না। যিনি ডাকতে পারলেন না এটা তার, কারণ 1 জুলাইয়ের প্রোগ্রামও তো আমরা এমন কোনো প্রোগ্রাম এখন পর্যন্ত করিনি 5 আগস্ট থেকে, রাজনৈতিক প্রোগ্রাম, যেখানে অন্যান্য সকল রাজনৈতিক দলকে আমরা ডাকিনি। এটা আসা না আসা তাদের ব্যাপার, আর আমাদেরকে তাদের প্রোগ্রামে ডাকবেন কি ডাকবেন না এটাও তাদের এন্টায়ারলি তাদেরই স্বাধীনতা। কিন্তু দেখুন, জামাতের আমির অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি হাসপাতালে যাওয়ার পর কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে গেছেন, ডক্টর মঈন খান সহ। বড় আর ছোটর তো একটু পার্থক্য থাকেই শারমিন, এটা যতই চেষ্টা করা যায় এটা ঢাকা যায় না। আর রাজনৈতিক জোট তৈরি হওয়া মানে কাউকে আমি আমার প্রোগ্রামে ডাকবো না, এটা ভাবনা হিসেবে খুব উন্নত নয়। এটা ডেকে ফেললে বিএনপি, বরং আমি বলবো যে ডেকে মানে ডাকলেই বরং রাজনীতিটা আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বলে বেটার হতো। কিন্তু এনিওয়ে, তাদের চয়েস, তাদের পলিটিক্স। আমি একটু আপনার আগের প্রশ্নের সূত্র ধরে দুটো কথা বলি। 5 আগস্টে এবং তার পরবর্তী সময়ে আমাদের তরুণ নেতারা বা তরুণ ছাত্ররা, যখন তারা নেতা হয়ে ওঠেননি, তারা ছিলেন বাংলাদেশের হার্টথ্রব, তারা বাংলাদেশের সকল কিছু। রাজনীতি হওয়ার আগে আপনাকে এটা মনে রাখতে হবে, রাজনৈতিক দল হওয়ার আগে, রাজনৈতিক দল হওয়ার পরে কিন্তু 1 বছর গড়িয়ে গেছে শারমিন। ওই 1 বছর আগের প্রাসঙ্গিকতা তারা এখন আসলে আর ফিল করতে পারেন না, এটা রিয়েলিটি। একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দলের যেমন সমালোচনা হয়, মানে সব সমালোচনার ঊর্ধ্বে যে একটা গডলাইক পজিশন, ওটা কিন্তু আসলে দল হওয়ার পরে গত 1 বছর পরিক্রমায় আর নাই। এখন কিন্তু সমালোচনা হচ্ছে, পক্ষে আলোচনা হচ্ছে, বিপক্ষে আলোচনা হচ্ছে, ফলে রেলেভেন্স তৈরির চেষ্টা, এটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান চেষ্টা হচ্ছে রেলেভেন্স তৈরি করার চেষ্টা, নিজেকে ইম্পর্টেন্ট প্রুফ করার চেষ্টা। আরো একটা ন্যারেটিভ এখানে দাঁড়ানোর সুযোগ আছে, সেটা হলো গোপালগঞ্জেও আমরা হামলার শিকার হয়েছি, ও আর এখানেও বিএনপির হামলার শিকার হলাম, একই তো মুদ্রার পিঠ আর পিঠ, যেটা তারা সব সময় বলার চেষ্টা করে। এই ন্যারেটিভেরই একটা পরিকল্পনার একটা অংশও এটা হতে পারে। আমি এটা এত সরলভাবে আর দেখার পক্ষপাতী নই, কারণ রিপিটেডলি আমাদের একজন অত্যন্ত সম্মানিত নেতাকে তারা অ্যাটাক করে যাচ্ছেন, যে অ্যাটাকটা নাম ধরে। রাজনীতিতে আবারও বলি, রাজনীতির শিক্ষাটা, আপনি রাজনীতি করে আসবেন যখন, আপনার একটা ছোট ঘটনা না বলে আমি পারছি না। ইন্দিরা গান্ধীর বাবা ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী ভারতের, একে ফিরোজ নুন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি সরকারি সফরে যখন এসেছিলেন, তিনি ফিরোজ নুন এবং তার ওয়াইফ যখন উঠে যাচ্ছেন, তখন ভদ্রমহিলার পায়ের একটা জুতো খুলে যায়। জওহরলাল নেহরু নিজে সেই জুতাটা পরিয়ে দিয়েছিলেন। আপনি কি এটা চিন্তা করতে পারেন? আপনি কি এটা ভাবতে পারেন? তারা পাকিস্তান ভারত ইজ এট ওয়ার 47 সাল থেকে, এটাকে রাজনৈতিক ম্যানার বলে। এটার পিছনে একটা প্র্যাকটিস থাকা লাগে রাজনীতির, এবং রাজনৈতিক সৌজন্যতা বোধ হচ্ছে সেই জিনিস যেটা বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে বলুন আর তারেক রহমানকে বলুন, আমাদের সম্মানিত চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, দুজনকে নিয়ে খুব গর্ব করে আমরা বলতে পারি যে এই সৌজন্য বোধটা তাদের আছে। আপনি মনে আছে তারেক রহমানের টুঙ্গিপাড়া সফরের কথা? তিনি কিন্তু শেখ মুজিবের কবর জিয়ারত করে এসেছেন। তারা রাজনৈতিক বিশেষ দায় যাই থাকুক না কেন, আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে কাউকে তার প্রাপ্য সম্মান দিলে আপনি কিন্তু ছোট হয়ে যান না।
কারো সম্মান যখন আপনি টেনে ছিঁচড়ে নেয়ার চেষ্টা করতে থাকেন, দ্যাট মেক্স ইউ স্মল। এবং এই রিয়েলাইজেশনটা আসলে পেতে হলে আপনার একটা প্রপার পলিটিক্যাল মানে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আপনি প্রথম দিনেই যদি আপনি কর্মী থেকে মাঝারি নিজের সারির নেতা, তারপরে মাঝারি সারির নেতা, তারপরে এরপরে যদি আপনি উপরের দিকে উঠে আসেন, তখন আসলে ইমোশনটা অনেকখানি চ্যানেলড হয়ে যায়, আপনি অনেকখানি টোন ডাউন হয়ে যান, আপনি অনেক কিছু করতে পারেন, সংযম বেশি থাকে আপনার, যেটা আসলে ইনাদের কাছে এই মুহূর্তে আশা করাটাও মানে সঠিক নয়। তবে এটাও আমি বলি, এনসিপির সব তরুণ সদস্য তো একইভাবে কথা বলেন না, কাজে এইখানে কিন্তু পারিবারিক ডিফারেন্স একটা আছে। তো এই জায়গাটায় আমি কিছুই বলতে চাই না এটা ছাড়া যে পার্সোনাল অ্যাটাক করে যদি পলিটিক্যাল গেইন কেউ ভাবে, সাময়িক একটা গেইন হতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি দেখুন আজকে এত বছর পরে বেগম খালেদা জিয়াকে নিয়ে যখনই আমরা কথা বলি, আমাদের সম্মানিত চেয়ারপারসনকে নিয়ে যেখানে কথা হোক না কেন, তাকে নিয়ে নোংরা কথা বলাটা দুষ্কর কেন বলুন তো? কারণ তিনি কখনো কাউকে নিয়ে নোংরা কথা বলেননি, এমনকি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আমরা যতটুকু বলি উনি ততটুকু বলেন না। দ্যাট ইজ হোয়াট মেক মানে নোংরা স্লোগান হচ্ছে, তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান হচ্ছে, ওটা তো আপনি বলছেন সেটা তো খুব সুন্দর ভাষা, সেটি বলা হচ্ছে বিএনপি মানে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, এরকম স্লোগান আসছে। মুজিববাদ, জিয়াবাদ, আমরা নতুন শুনেছি জিয়াবাদ, এগুলো থাকবে না, মানে মুজিববাদও থাকবে না, জিয়াবাদও থাকবে না, এরকম কথা এসেছে। এই বিষয়গুলোকে কি আপনারা মানে বিশেষ কোনো কৌশল আছে আপনাদের ট্যাকেল করেন, নাকি আপনারা যেভাবে আছেন সেরকমই? আমরা এটাতে রেসপন্স করতেই আগ্রহী না, আমরা রেসপন্স করতেই আগ্রহী না। নেগেটিভিটিকে আপনি যত রেসপন্স করবেন, ইন আ ওয়ে আপনি ওটাকে এনকারেজ করবেন। এটা যে যার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলে, এবং যার আন্ডারস্ট্যান্ডিং এতটুকু নাই যে এইভাবে কথা মানে বলাটা রাজনৈতিক ভাবে সমীচীন নয়, এমন সহযোদ্ধাদের বিরুদ্ধে যারা 17-18 বছর ধরে মাঠ তৈরি করেছিলেন বলেই এই গণবিস্ফোরণটা এত সহজ হয়েছে, আমার এটা তো আসলে এটা ধরে বেঁধে বোঝানোর কিছু নয়, এটা যার যার উপলব্ধি। জি ডক্টর, আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে, মাহমুদা হাবিব আপনার কাছে আমি পরবর্তীতে আপনাদের শুদ্ধি অভিযান যেটি পরিচালনা করবার কথা হয়েছিল সেটি নিয়ে কি হচ্ছে সেটি নিয়ে একটু জানতে চাইবো, কারণ চাঁদাবাজির অভিযোগ তো এটি তো আপনাদের বিরুদ্ধে এসে মানে লেগেই আছে এই অভিযোগটা। আমি ডক্টর জাহিদুর রহমান আপনার কাছ থেকে একটু জামাতের সমাবেশ সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কি মনে হলো, কেমন দেখলেন, কি বার্তা পাওয়া গেল সেখান থেকে, এবং সাথে সাথে বিএনপিকে কি একঘরে করে দেবার একটা প্রচেষ্টা আছে কি না এনসিপি জামাতের মধ্যে, সেটাও একটু শুনবো। ফাইন, আমি প্রথমেই জামাতের আমির আজকে অসুস্থ হয়েছেন, আমি ওনার খুবই আশু রোগ মুক্তি কামনা করছি। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রাজনীতিতে চমৎকার ভাবে জিতে গেছেন আমি বলবো, কারণ তিনি তাকে দেখতে গেছেন। রাজনীতিতে এই হিসেবগুলো থাকে, উনি আন্তরিকতা থেকেই গেছেন, কিন্তু পলিটিক্সে সব ইস্যুরই পলিটিক্যাল গেইনিং বা লুজ করার বিষয় থাকে। এখন আপনি যেটা বলছেন একঘরে করে দিয়েছে কিনা, মানে একঘরে আসলে সাধারণত করে যারা পাওয়ারফুল একটা সোসাইটিতে, মেজরিটি যারা ছোট তাদেরকে একঘরে করার চেষ্টা করে। তো জামায়াত এনসিপি তারা বিএনপি কে না ডেকে একঘরে এভাবে বলবো না, বরং কোনোদিন বিএনপি মনে করলে, কারণ বাংলাদেশের জনসংখ্যা মানে সংখ্যার বিচারে বাকি সবগুলো দলও যদি একত্র হয়, আমি আওয়ামী লীগকে সরিয়ে বলছি, তারা বিএনপির কাছাকাছিও আসলে হবে না। সুতরাং ওই অর্থে তারা পেরে উঠবে না। কিন্তু আমি মনে করি জামায়াত এবার একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছে। এখানে বিএনপি কে ইনভাইট করা হয়নি, বিএনপির সাথে গণতন্ত্র মঞ্চে যারা আছে, বাম দলগুলো, এমনকি এবি পার্টি, তারা তাদের কিছু দলকে নিয়েছে, সাথে এনসিপি আছে। আমি ধারণা করি তারা একটা জোট গঠন করতে চাইছেন। জামায়াত ইসলামী দীর্ঘদিন থেকে বলছে, এবং তাদের মধ্যে প্রচুর মতপার্থক্য সত্ত্বেও এবার এই আলাপটা আছে যে ইসলামপন্থী সবগুলো দল একটা কম্বাইন্ড বিরোধী জোট তৈরি করবে। সুতরাং এই সমাবেশের মাধ্যমে বিএনপির সাথে অ্যালাইন্ড দলগুলোকে বাদ রেখে জামায়াত আসলে এই বিরোধী যে একটা মোর্চা বা জোট হতে পারে সেটার বার্তা প্রকাশ্যে দিলেন, জনগণের সামনে দিলেন। উনি, আমার কাছে মনে হয় নির্বাচনকে সামনে রেখে এটা ঠিক যে ভুল তাও না, কারণ নির্বাচন খুব বেশি দেরি নাই, তাদের নিজস্ব ইভেন্ট, জামাত সবচেয়ে এগিয়ে আছে নির্বাচনের প্রস্তুতিতে, তাদের সবচেয়ে ক্যান্ডিডেট তারা ঠিকও করে ফেলেছেন। সুতরাং নির্বাচনকে সামনে রেখে জনগণের সামনে এই বার্তা তারা দিক, এটা পলিটিক্যালি ইজ নট রং, অ্যাটলিস্ট আমি মনে করি। কারণ বিএনপিকে এখানে ডাকার কোনো কথা ছিল না। এর আগে আমরা মনে করবো যে ইসলামী আন্দোলন যখন একটা প্রোগ্রাম করেছে সেখানে জামায়াত সহ অনেক দল ছিল, কিন্তু বিএনপি ছিল না। যদিও ওখানে তাদের একটা যুক্তি ছিল, তারা ওখানে লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে, বিএনপি যেহেতু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসের তো বর্ণতেই আপার হাউসেও মানে না, তাই ডাকেনি। কিন্তু আমি মনে করি একই, ওই যে তাদের মধ্যে মতপার্থক্য কমিয়ে এনে নতুন একটা জোটের একটা লক্ষণ তারা জাতির সামনে দিতে চাইছেন, এবার প্রকাশ্যে, এটা লুকাচ্ছেন না তারা।
জি, জি। আমি একটু আপনি বলছিলেন যে ইসলামী আন্দোলনের কথা আমি জিজ্ঞাসা করছিলাম যে একঘরে করে, আপনি বলছেন সেটি না। কিন্তু এই যে একটা ভোটের বাক্স একটা বাক্স করবার যে তাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্যে আমরা দেখেছিলাম যে জামাতের আমির গিয়ে দেখা করেছিলেন চরমোনাই পীরের সাথে, তার কিছুদিন পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গিয়েছিলেন, এবং সেখানে কিছু তাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল যে একজন একজনকে, মানে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো এক দল আর এক দলকে আক্রমণ করে কথা বলবেন না। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই চরমোনাই পীর তিনি এখনো আসলে এরকম বলছেন যে বিএনপিকে নিয়ে বলছে যে একটি দল এরকম তারা ক্ষমতায় যাওয়ার জন্য তাদের যে ব্যাকুলতা সেটা নিয়ে কথা বলছে, এবং একে অপরের বিরুদ্ধে আসলে আঘাত করে কথাটা হচ্ছে। সেই প্রতিশ্রুতিও কি রাখা যাচ্ছে মনে হয় আপনার কাছে, যে তাদের মধ্যে যে বৈঠকে যে আলোচনা হয়েছিল, সমঝোতা হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল? আমি ঠিক জানি না, মানে শারমিন আপনি খেয়াল করুন, আমরা যখন রাজনীতির কথা বলি, মানে কেন লোকজন বিএনপি কে ভোট না দিয়ে ইসলামী আন্দোলনকে দিবে, বা ইসলামী আন্দোলনকে না দিয়ে বিএনপি কে দেবে, এই আলাপটা তো মাঠে আনতে হবে। এবং বিএনপি এখানে একটা ব্যাকফুটের জায়গা আছে। আমরা যদি পলিটিক্যালি দেখি, বিএনপি ক্ষমতায় ছিল এর আগে, সুতরাং ক্ষমতায় যে যায়নি সে বলতে পারে আমি ক্ষমতায় গেলে এটা করব, ওটা করব, এটা করব না, ওটা করব না। বিএনপি যেহেতু সর্বশেষ 2001 সালে ক্ষমতায় ছিল, তার ওখানকার ভুল আছে, সমস্যা আছে, তার সময় সুশাসনের অভাব আছে, আবার কি কি করেছে সেটা বিএনপি বলবে, কি করতে পারেনি বিরোধীরা বলবে। সুতরাং এই সমস্যাগুলো নিয়ে বিশেষ করে সাম্প্রতিক সময়ে আজকে জামায়াতের আমিরও ইভেন ইঙ্গিতে চাঁদাবাজির কথা বলেছেন, তারা ক্ষমতা গেলে চাঁদাবাজি করতে দেবেন না। তো ওই যে আসছে, আমার কাছে মনে হয় এগুলো আসলে পলিটিক্স এর মাঠে আসার কথা, যদি কেউ জোট না হন নির্বাচনে। এখনো যেহেতু নির্বাচনে জোটগুলো তৈরি হয়ে যায়নি, এই আলাপগুলো আসবে। আমরা বারবার যে কথাটা বলার চেষ্টা করছি, হয়তো কোনো একটা জায়গায় একটা রেড লাইন আছে, সেই রেড লাইনটা, যেমন বিএনপি আর আওয়ামী লীগকে যখন একই কথা বলা হয় যে দুই সাপের একই বিষ, মানে বিএনপি আওয়ামী লীগকে একই করা, আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাচ্ছে সেই পথে, যারা তারেক রহমানকে যে অশ্লীল কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয়, যারা সালাউদ্দিন যাও, এগুলো সব রেড লাইন ক্রস করা। আমরা হচ্ছে এই রেড লাইনটাকে যাতে আমরা ক্রস না করি। চাঁদাবাজি হচ্ছে ভালো কথা, কিন্তু চাঁদাবাজির টাকা লন্ডন যাচ্ছে, এটা রেড লাইন। এরকম কিছু রেড লাইন যেন না হয়, সেটা। বাকি জিনিসগুলো আসলে খুব ন্যাচারাল। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, বিরুদ্ধে যে আলাপ করছি নির্বাচন এভাবে কি হবে নাকি, এই কথাগুলো যে সবসময় বিরোধিতা তা না। যেমন ধরুন, আমরা সাম্প্রতিক যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপিং, তাতে আমরা ধারণা করতে পারি যে আমার আলাদাভাবে নির্বাচন করবে, কিন্তু ইসলামী আন্দোলন তো বিএনপির সাথে বার্গেনিং করার চেষ্টা করতে পারে, ফলে সে বিএনপির বিরুদ্ধে কিছু কথা বলবে। হয়তো সে চায় বিএনপি তাকে ডেকে নেগোসিয়েট করুক। ঠিক একইভাবে এনসিপিও যা করছে, এটাকে আমরা খুব সিম্পলি এভাবে না দেখে এভাবেও দেখতে পারি যে আমি প্রচুর অ্যাটাক করছি, তুমি আমাকে ডাকো, আমার সাথে আলাপ করো, আমি কি কি ল্যাভারেজ পেতে পারি তোমার কাছ থেকে, সিটের কি নেগোসিয়েশন হতে পারে। সেটাও তো আবার বলে সেগুলো দুই তিনটা সিটের জন্য, মানে কয়েকটা সিটের জন্য সমঝোতা কুড বি করবে না। কুড বি কুড বি শারমিন, না এখন একটু বেশি চাইতে পারে তারা। এখন ওই কারণে এটা হতে পারে, যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টির অবস্থাও ভালো না, তাই এনসিপি একটা ফ্যাক্টর, তাই তারা এখন বিএনপি কে চাপ দিতে পারে। এবং এগুলো সবগুলো গভর্নমেন্ট ডেমোক্রেটিক যে পলিটিক্যাল সিস্টেম তার মধ্যে আছে। একটা কথা মনে রাখতে হবে, এখানে ভাবিবা আপা আছেন, তারপরও বলি, রাজনীতিবিদরা এবং রাজনৈতিক দলগুলো, এটা বাংলাদেশে না, সারা পৃথিবীতেই তারা যা বলেন ঠিক এই কথাগুলোকে ওভাবেই ধরে নিতে হবে না, তো ওই কারণেই বলছেন তা না, তার ভেতরে ভিন্ন কোনো উদ্দেশ্য, ভিন্ন কোনো ইচ্ছে থাকার সমূহ সম্ভাবনা আছে। আমরা সেভাবেই দেখতে চাই। এই জন্য আমি মনে করি পলিটিক্যাল একদম জোট গুলো ক্লিয়ার হওয়ার আগে, ধরুন ইসলামী আন্দোলন জামায়াতের সাথে কথা বলছে, কিন্তু যদি না হয়, তাদের মধ্যে যদি বিরোধী এক সম্মিলিত জোট না করতে পারেন তারা, তাদের তো ঐতিহাসিক বৈরিতা আছে। ইসলামী আন্দোলনের টপ নেতাদের জামায়াতের বিরুদ্ধে, তারা ইসলামের সবচেয়ে বড় শত্রু বলে এই ধরনের বক্তব্য আছে। সেটা যদি শেষ পর্যন্ত না হয়, ইসলামী আন্দোলন তো চাইবে যে বিএনপির সাথে একটা নেগোসিয়েট করে তারা যদি কিছু সিট পায়, সে কারণে তারা সব দিকেই আসলে নেগোসিয়েট করবে, চাপ তৈরি করবে। রাজনীতি এরকমই, আমি এটাকে খুব নেগেটিভলি দেখি না। অনেক ধন্যবাদ ডক্টর জাহিদ। আমি মাহমুদ হাবিবা, একটু ছোট করে আপনার কাছ থেকে জামাতের সমাবেশ থেকে কি বার্তা আপনারা পেলেন শুনে তারপরে আরো কয়েকটা প্রশ্ন করতে চাই। জাহিদ ভাই এটা খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। এটা হচ্ছে প্রেশার তৈরি করা বা নির্বাচনী মাঠ জানান দেওয়া। এখানে জামাতে ইসলামী ছাড়া অন্যান্য দলগুলো যারা একসাথে জোটের আলাপ আলোচনা আমরা শুনছি বা কানাঘুষা শোনা যায়, কিংবা যে অ্যাক্টিভিটিস গুলো দেখা যায়, সেটারই এক ধরনের মানে প্রকাশ্য একটা প্রদর্শনী এটা। তো সেইটাতে রাজনীতিতে এটা একদম একমত আমি জাহিদ ভাইয়ের সাথে। রাজনীতিতে প্রতিটা রাজনীতিবিদেরই, বিশেষ করে টপ লেয়ারের পলিটিশিয়ানরা যখন কথা বলেন, সেই কথাটার ভেতরেও কিন্তু কিছু মেসেজ থাকে। এই মেসেজগুলো
আসলে যতই যাই বলেন বাংলাদেশের মতো দেশ নয়, শুধু সারা বিশ্ব জুড়ে রাজনীতি মানে নির্বাচনকে কেন্দ্র করে জোট হওয়া কিংবা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা, এটা কিন্তু একেবারে খুব রেগুলার পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক প্রসেস। এই প্রসেসে কে কতখানি মাঠে অপরিহার্য হয়ে উঠতে পারেন, কে কতখানি প্রেশার দিতে পারেন, কিংবা বড় দলের কাছে নিজেকে মানে একেবারে যাকে বাদ দেওয়া যাবে না এমন কেউ হিসেবে প্রমাণ করতে চেষ্টা তো থাকবেই। সেখানে আক্রমণ ছাড়া আসলে আর কোন ভাবে আপনি আপনাকে রেলেভেন্ট প্রুফ করবেন, কিংবা মানে আমি কি বলবো এটাকে নেসেসারি প্রুফ করবেন। ফলে নির্বাচনে ঠিক আগে দিয়ে দেখা যায় যে কঠিন ভাষায় যারা একজন আরেকজনের সমালোচনা করছে, নির্বাচনের কিছুদিন আগে দেখা যায় যে আসলে হিসাবের বাইরে কিছু মানে আন্ডারস্ট্যান্ডিং কিংবা জোট তৈরি হয়েছে। কাজে এখন যত সময় যাবে এগুলো বাড়বে। হিসাবের বাইরে কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মাহমুদ হাবিবা আপনাদের? আমার জানা মতে আমি যেহেতু আবারও আপনাকে বলি, আপনি ডেকেছেন ভুল স্তরের নেতাকে, এখানে এই বিষয়টা বলার জন্য সর্বোচ্চ স্তরের নেতার প্রয়োজন ছিল। আমার এটা আসলে পলিটিক্স আমি যে লেয়ারে করি আমার জানার বহু বাইরে, এবং আমার জানা মতে না। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত আরেকটা কথার আপনাকে উত্তর দিয়ে আসি, এর আগের বারের কথাটা সেটা হলো মাসুদ বলেছিলেন যে এক গোপালগঞ্জেই মানে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না আর সবগুলো জেলায় নির্বাচন করবে। মনে রাখবেন এই সরকার যে ভালনারেবল সিচুয়েশনে আছে, এটা যদি তারা টানতে চেষ্টা করে, আরো টানে, তাহলে শুধু গোপালগঞ্জ না আরো বহু জেলাতেই কিন্তু আইন শৃঙ্খলা ঠিক এইভাবেই ভেঙে পড়বে। আপনাকে মনে রাখতে হবে যে একটা সক্ষম সরকারের জন্যও বর্তমান পরিস্থিতিতে, যেই সরকার রাজনৈতিক সরকারও যদি হয়, এই দেশকে পরিচালনা করা ইজ রিয়েলি টাফ। কারণ হচ্ছে এই মুহূর্তে আপনি অনেকগুলো ফ্যাক্টরের সাথে যুদ্ধ করছেন। ইন্টারিম সরকার যেটা করছে, তারা সরকার হিসেবে প্রথমত তাদের ক্যাপাসিটি ভেরি লিমিটেড, দ্বিতীয়ত সরকার হিসেবে তারা যোগ্য নন, এখন পর্যন্ত কোনো অর্থে তারা নিজেদের যোগ্যতা প্রুফ করতে পারেনি। তার প্রধান কারণ হলো সরকার শুধু টপ লেয়ারে বসে আছে। এটা নিয়ে বিশদ ডিসকাশন আগেও হয়েছে, বিশদ ডিসকাশনে আমি যাচ্ছি না। এই জায়গাটায় আপনি যদি মনে করেন যে নির্বাচন পিছিয়ে দিয়ে আমি যে পাওয়ার এক্সারসাইজ করছি এই মুহূর্তে, জামাত ইসলামী তো দলের বা এনসিপি যেই ধরনের সরকারি পাওয়ার এক্সারসাইজ করছে সেইগুলা তো এত সহজ না এগুলোকে যেতে দেওয়া। আপনি যাই বলুন, আপনি আজকে কতদিন ধরে রাজনৈতিক এই ধরনের শো মানে আয়োজন করছেন, সাংবাদিকতা করছেন, বিশ্লেষণ করছেন, আপনি কবে শুনেছেন যে ট্রেন বরাদ্দ হয়েছে? ট্রেন মানে আসতো মানে বোথ ওয়ে। আপনি কি শুনেছেন কখনো যে বিশেষ রুট মানে ওই রুটে স্পেশাল টাইমিং ওই যারা ভাড়া নিচ্ছেন? এটার যে একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট আছে, বাংলাদেশ রেলওয়ের যে আস্ত ট্রেন কিংবা একটা রুটে ভাড়া করা যায়, আমি তো নিজেও তো এটা জানতাম না। আমার বয়স তো কম না, আই এম এট মাই 50 অলমোস্ট। কাজে এই জায়গাটাই তো এইটা আমি তো কোনোদিন আজকে রাজনীতিও করি, আর রাজনীতি বয়স আমার ছোট নয়, আমরা তো কম আন্দোলন করিনি। এই জিনিসগুলো, এটা কি সরকারের যে সরাসরি সরকারের সাথে যে সরাসরি যোগাযোগ, এটা আপনাকে আমি বহু আগেই বলেছিলাম। বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয়ে যেভাবে এনসিপি আছে একইভাবে জামাত ইসলামী আছে। কাজেই খুব সহজ তো না। বিএনপিও আছে নাকি? বিএনপি একটু বেশি আছে। বিএনপি কে কোথায় দেখছেন আপনি? মানে আমি দেখছি না। মানে আমার নাহিদ ইসলাম তখন তিনি বলেছেন উপদেষ্টা আসিফ এখনো নাহিদ ইসলামের অফিসে, নাহিদের অফিসে কয়জন বিএনপি নেতা বসেন? তার অফিসে তো এনসিপির নেতা বসেন। তার অফিসে তো জানতে চান আইজি নিয়োগ থেকে শুরু করে প্রশাসনের উঁচু থেকে নিচু স্তরে সব স্তরে বিএনপি এরকম অভিযোগ দিয়ে তারা অনেককেই সরিয়েছেন। কিন্তু এই আইজি কে নিয়েও তো সেদিন দেখলাম কঠিন তরপাচ্ছেন নেতারা। তাদের তো খুবই অসন্তোষ দেখলাম। যদিও দুর্ভাগ্যজনক ভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, একজন নেতাকর্মীও ছিল না আওয়ামী লীগের আক্রমণ ঠেকানোর জন্য। ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, তাদের হাতে অস্ত্র ছিল কি টিয়ার শেল এবং লাঠি। এর বাইরে তো তারা একটা সুস্থ পুলিশ কিংবা একটা হেলদি কালচার মানে পুলিশের কালচারে এর চেয়ে বেশি পুলিশ আর কি বা করবে। পুলিশ ডিড দেয়ার বেস্ট। কিন্তু তারপরেও আপনি কি মনে করেন যে এই আইজি নিয়ে তারা হ্যাপি? না, তারা হ্যাপি না। তো বিষয় হচ্ছে যে আপনি কি কখনো প্রকাশ্যে বলবেন যে আমি এই পাওয়ারফুল এক্সারসাইজ করছি? এনসিপি সব সময় বলে যে তারা বিরোধী দল। তারা কি বিরোধী দল আসলে? কিভাবে তারা বিরোধী দল? যে আপনাদের নাগরিক যে তাদের যে ঐক্য প্ল্যাটফর্মটা, ছাত্রদের যে ঐক্য প্ল্যাটফর্মটা, সেটার একদিকে আছেন উপদেষ্টারা, আরেকদিকে আছে দলটা, মাঝখানে চ্যানেলটাকে তারা কেটে দিয়েছেন, কাটেনি তো। এই যে সরাসরি ডাইরেক্ট চ্যানেল, এদের থ্রুতে যেহেতু জামাত তাদের অঙ্গাঙ্গি ভাবে তাদের এক সঙ্গী, সবকিছুতেই সঙ্গী, কাজে জামাত তো ইকুয়ালি এটা এনজয় করছে। কিছু আবার আপনাকে বলি, কিছু প্রশাসনিক সুযোগ সুবিধা যে বিএনপি পাচ্ছে না তা তো না। আমি তো শারমিন আমার বাসাতেই ঘুমাই,
আমার বেল নিতে একদিন দেরি হলে একদিন পরে যে আমি বেল নিয়ে আসতে পারি, এই রকম সুযোগ সুবিধা তো ছিল না। দেখা যায় আমাদের সমস্ত নেতাকর্মী তাদের বাড়িতে আছে, ক্ষেত্র বিশেষে পুলিশে মানে থানায় গেলে তারা উঠে সালাম দিচ্ছে, এই সুযোগ সুবিধাগুলো তো আছে। এবং আপনি একটু একটা প্রশ্ন করতে চেয়েছিলেন আমাদের চাঁদাবাজি এবং দলের ভিতরে নিয়ন্ত্রণ, একটু আসি, সেই প্রশ্নটা করলে শুদ্ধি অভিযান নিয়ে যদি একটু বিশেষ করে শুনবো, একটু আসি আমি ডক্টর জাহিদের কাছ থেকে এটি একটু শুনে আসি যে বিশেষ সুবিধা পাচ্ছে কিনা জামাত ইসলামের যে ট্রেন ভাড়া করা, সেখানে আপনি বিশেষ সুবিধা দেখেন কিনা। এনসিপির ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কি তাদের প্রতি মানে তাদেরকে একটু বেশি প্রোটেকশন, বেশি আদরে রাখছে কিনা? শারমিন, হাবিবা আপার জায়গা থেকে এটা বলা হয়তো সোজা না, কিন্তু আমি মনে করি এই সরকারের উপরে এই তিনটা দলেরই যথেষ্ট প্রভাব আছে। কার বেশি কার কম সেটা নিয়ে ডিবেট হতে পারে। আমি এখন বলবেন যে কিভাবে প্রমাণ, আমরা তো এই সমাজে বাস করি, আমাদের পরিচিত মানুষ, বন্ধু বান্ধব, ট্রান্সফার, পোস্টিং, কোথায় কি হবে না হবে, যথেষ্ট প্রভাব এনসিপির লোকজনের আছে। এবং এখন না, অনেক আগে থেকে আছে, জামায়াতে ইসলামীর আছে, কয়েকটা সেক্টর, এডুকেশন, হেলথ, এরকম কয়েকটা জায়গায় তাদের বিরাট প্রভাব আছে। আমি জেনে শুনে বলছি, আমি আমার ব্যক্তিগত পরিচিত মানুষদের কাছ থেকে জেনে। বিএনপিরও প্রভাব নেই তা না, বিএনপিরও প্রভাব আছে। এবং এনসিপির এবং জামায়াতের যে প্রভাব আছে তার একটা প্রমাণ দিই আপনাকে। এই দুটো দলই নির্বাচন নিয়ে নানান ভাবে কথা বলে নির্বাচন পেছাতে চায়। কারণ হচ্ছে ওর এই প্রভাবটা পেছাতে। আমি তাত্ত্বিক ভাবে এভাবে বলি, আমরা ধরে নিলাম তিন দলেরই প্রভাব আছে, তিন দলেরই 1/3 করে আছে, 33%, কাগজে কলমে ধরে নিলাম। একটা নির্বাচন হওয়ার সাথে সাথে বিএনপি জিতবে এবং বিএনপির প্রভাবে সব যাবে। এই প্রভাব বলতে আমি খারাপ ভাবে বলছি না, বিএনপি তার মতো করে অবশ্যই তার প্রশাসন সাজাবে, সে ভালো কাজ করতে চাইলেও সেটা করবে। তখন এই দুই দলের প্রভাব জেরো হয়ে যাবে। এই কারণেই দেখবেন তাদের নির্বাচন চাওয়া নিয়ে, নির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়া নিয়ে সংকট আছে। সুতরাং এই দুই দলের যে ভীষণ প্রভাব আছে তার প্রমাণ হচ্ছে তারা নির্বাচন ঠিকঠাক মতো হোক চায় না। জামায়াতে ইসলামী এর আগে দুটো মন্ত্রী পেয়েছিল বিএনপির কাছ থেকে, কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় এত প্রভাব তারা ইতিহাসে কোনোদিন দেখেনি। তারা বিরাট ক্ষমতা ভোগ করছে। আর এনসিপি তো সেদিনকার একটা দল, তারা এই যে প্রভাব দেখছে। সুতরাং আমি মনে করি খুব ভালোভাবেই প্রভাব আছে। এবং এনসিপি নিয়ে এই আলাপ তো আছেই, গোপালগঞ্জের মতো একটা জায়গায় যে রকম তারা সেনাবাহিনী পুলিশ নিয়ে গেছে, কত ব্যয় করে গেছে, কিভাবে গেছে, কেন এত কিছু করতে হলো, ওই জায়গায় নিরাপত্তা পরিস্থিতি যদি ঠিক না থাকতো সরকার এই জেলা তাদেরকে সফর করতে নিষেধ করতে পারতেন, কিন্তু না, সরকার তাদেরকে নিয়ে গেছেন, সবকিছু করছেন। এগুলো তো দেখাই যায়, বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন স্থাপনায় তারা থাকছেন, সরকারি ফ্যাসিলিটি ব্যবহার করছে, স্কুলের বাচ্চারা বাইরে এসে দাঁড়িয়ে থাকছেন। এবারও আমরা অবাক হয়ে দেখলাম শেখ হাসিনার সময় যেগুলো আমরা সমালোচনা করতাম। সুতরাং এগুলো তো সব খুব ভালোভাবেই আছে। শুধু তাই না, মানে স্বয়ং প্রধান উপদেষ্টার কিছু আচরণ আমরা দেখেছি প্রথম থেকে, এমনকি সর্বশেষও তিনি জনাব নাহিদ ইসলামকে দেখে তার অভিমানের কথা জানিয়ে পদত্যাগের কথা বলেন। এগুলো তো আমাদের চোখের সামনে। সুতরাং সরকারের দিক থেকে বায়াস আছে, জামায়াতে ইসলামীর প্রতিও আছে, এটা নিয়ে আমি কোনো রকম কোনো কনফিউশন আছে বলে মনে করি না। জি, এই প্রধান উপদেষ্টার প্রসঙ্গটা টানলেন, গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটে গেল, মানে প্রধান উপদেষ্টাকে কি খুব দেখা যায় না কেন? আমি তার খুব স্টেটমেন্টও দেখি, মানে গোপালগঞ্জ নিয়ে দু একটা কথা একটু বলে রাখা ভালো। খেয়াল করি আমরা, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ভেতরে একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ থাকতে পারে, ফুল স্টপ। এইটা বাংলাদেশের আরেকটা জেলা, এখানে যে কোনো দল চাইলে সমাবেশ করতে পারবে, এখানে সে যে তার এটার মধ্যে কোনো সমস্যা হওয়া উচিত না। কিন্তু একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সরকার পদক্ষেপ নেয়। কিন্তু এই যে মানুষ মারা গেল, 5 জন মানুষ এখন পর্যন্ত মৃত, তাদের পোস্টমর্টেম করা হয়নি। মানে আমি এই এটা অসভ্যতা মনে করি। এই সরকারের সময় কল্পনাও করতে পারি না। বা এখনো যেভাবে ক্র্যাকডাউন হচ্ছে, গোপালগঞ্জে একটা সিরিয়াস রকম অভিযান চালানো অনেক আগে থেকে দরকার ছিল, আইনি পেরিমিটারের মধ্য থেকে। সেটার মাধ্যমে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী যারা মামলায় আছে অস্ত্র উদ্ধার জেনুইনলি করা দরকার ছিল। কিন্তু এখন রীতিমতো নিপীড়নের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ডক্টর ইউনূস কিছু বলবেন না, আমাদের নিশ্চয়ই মনে আছে একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে জড়িত কেউ নন। তিনি পুলিশ কন্ট্রোল রুমে বসে যে ভাষায় হুমকি দিয়েছেন, তাতে বোঝা যায় যে সরকার আসলে এখন এখানে এই ধরনের একটা আচরণ করবে। এবং ডক্টর ইউনূসও এই ব্যাপারে নির্বিকার আছেন। এবং এটা খুব অপ্রত্যাশিত না, কারণ যখন একজন উপদেষ্টা এটা করছে তাতে বোঝা যায় তিনি গভর্নমেন্টের একরকম এন্ডোর্সমেন্ট হয়ে কাজগুলো করছেন। সুতরাং নট আনন্যাচারাল আমি মনে করি। ওনার বহু ক্ষেত্রে ডক্টর এই ইউনূসের গভর্নমেন্টের দুই উপদেষ্টার আবার দুরকম বক্তব্য দেখা গেল। যে আসিফ মাহমুদ বললেন, যিনি আসলে মনিটরিং করলেন কন্ট্রোল রুমে বসে, তিনি কোন মানে কিভাবে প্রাসঙ্গিক হন এই মনিটরিং এ সেটাও
আপনি বললে মানে সেটাও আমরা শুনতে চাইবো। তিনি তিনি বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করেছে, যৌক্তিক ভূমিকা পালন করেছে। আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বললেন যে এই পুলিশ হচ্ছে আওয়ামী আমলে নিয়োগকৃত এবং তার কারণে তারা পূর্ণ সহযোগিতা পাচ্ছেন না পুলিশের কাছ থেকে। দুরকম বক্তব্য হয়ে গেল না? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি ওই যে শুরুতেই বলেছিলাম উনি কি ভাবে বসেন, শুধু তাই না, মানে উনি এমন সব, আমি আরেকটা উদাহরণ দিই, এই যে নৌকা প্রতীক হিসাবে থাকবে, নির্বাচন কমিশন তার ব্যাখ্যা দিয়ে বলেছে কেন, মানে এটা আওয়ামী লীগ ইভেন চিরতরে নিজেরা যদি রাজনীতি বন্ধ করে দেয় প্রতীক হিসেবে নৌকা থাকবে, কারণ প্রতীকের ওনারশিপ দলের না। কিন্তু যারা আসিফ মাহমুদ স্টেটাস দিলেন এনসিপির মতো করে, এনসিপি এটার বিরুদ্ধে বলছে, উনিও বলছেন, মানে উনি তো এনসিপি করবেন আসলে ওই ওই যাওয়া পর্যন্ত একটু যে মানে একটু যে নিজেকে নিয়ন্ত্রণ করবেন ওনাদের ওই বোধটুকু আসলে আর নেই। তো উনি এরকম নানান বিতর্কিত কাজ করে যাচ্ছেন এবং উনি পুলিশের ব্যাপারে যেরকম কথাবার্তা বলেছেন আমি একমত তার সাথে নই। যারা আসিফ নজরুল বরং যেভাবে বলছেন, অনেক ক্ষেত্রে পুলিশের ঠিক আওয়ামী পুলিশ যে কোঅপারেট করছে না তা না, পুলিশের কনফিডেন্সের সম্ভবত অনেক ক্ষেত্রে অভাবও আছে, সেটা ঠিক আছে। এবং সরকারের এই যে সমন্বয়হীনতার কথা বলছেন, এটা তো নতুন কিছু না, এটা সমানে চলছে এবং আমি এগুলো সবকিছুর জন্য আমরা প্রায় ডক্টর ইউনূসের সরকারের এফিসিয়েন্সি প্রশ্ন করি এবং সরকারের প্রধান হিসেবে তার যে খুব শক্ত স্ট্যান্স নেয়া, তিনি অনেক ক্ষেত্রে তার সাথে তার সরকারের যারা অংশ তাদের প্রতি সেটা দিতে পারেন, উনি করতে আমরা দেখি নাই আসলে কখন। জি, আমি আপনার কাছে মাহমুদ হাবিবের শুদ্ধি অভিযানটা শুনবো বলছিলাম, তবে আবারও একটু প্রশ্ন একটা ছোট্ট করে জুড়ে দিই, তারপরে আমি আপনার কাছে ওটা শুনবো। যে ডক্টর জাহিদুর রহমান যেটি বলছিলেন গোপালগঞ্জের পরিস্থিতি, সরকারের ভূমিকা, সাংবাদিক জুলকার নাইন সাইদ তিনিও তার ফেসবুক পোস্টে মানে ফেসবুকে লিখছেন যে সরকারের নির্দেশে গুলি করে মানুষ হত্যা করলো সরকারি বাহিনী, 15 লক্ষ মানুষের একটা জেলায় কারফিউ দিয়ে জনজীবন বিপর্যস্ত করলো, ব্লক রেড দিয়ে তারাই আবার গণহারে গ্রেফতার করলো যে এখনো চলমান, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিল। আবার প্রেস উইং বলে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের সহায়তা দিতেই মানবাধিকার মিশন চালু হচ্ছে। হোয়াট আ মকারি! আপনি কি মকারি? অফকোর্স 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 তারা কি অস্ত্র নিয়ে এখানে অ্যাটাক করেছে, তারা প্রথমত আপনি প্রথম থেকে দেখেন, আপনি দায় আর এড়াবেন কোথা থেকে? গুলি করে? আপনি দায়টা কি কিভাবে এড়াবেন? আপনার অযোগ্যতার, আপনার অপরিণামদর্শিতার, আপনার ইনফর্মড না থাকার দায় আপনি গুলি করে এড়াবেন? আপনি তো এই সিচুয়েশনটা, সরকারকে আমি বলছি, সরকার তো এই সিচুয়েশনটা মিটিগেট করতে পারতেন। গোপালগঞ্জের ঘটনায় এই আমি জাহিদ ভাইয়ের সাথে দুটো জিনিস অ্যাড করি, আপনারা দুজনেই যথেষ্ট ভালোভাবে ব্যাখ্যা করেছেন, যে আমি নিজেও ভেবে পাইনি যে আমাদের ওই সাবেক ক্রীড়া উপদেষ্টা বা এখনকারও হয়তো উনি ক্রীড়া উপদেষ্টা, কয়েকটা মন্ত্রণালয় আছে, উনার কাজ কি আসলে কিভাবে প্রাসঙ্গিক হয়, তিনি ওখানে কিভাবে ছিলেন। দেখুন, আজকে থেকে 8 মাস আগে বিসিবির একজন প্রথম শ্রেণীর আম্পায়ার, যিনি আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাও, তাকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়। ঠিক আছে, আপনি জানেন বিসিবি কি ভাষায় শোক দিয়েছিল? তার ভাষা ছিল যে তার মৃত্যুতে শোক প্রকাশ করছে। এটা কোথাও লেখা হয়নি যে তিনি নিহত হয়েছেন এবং তার হত্যাকাণ্ডের বিচার দাবি করছে বিসিবি। এই আসিফি কি তখন উপদেষ্টা ছিলেন না? একটাই তো বোধহয় তখন তার আন্ডারে মন্ত্রণালয় ছিল। এই যে বিহেভিয়ারের যে ডিফারেন্স, তাদের যে ট্রিটমেন্টের ডিফারেন্স, আমি এটা আরেকটা টক শোতেও বলেছি, আজকেও না বলে পারছি না। ওই অ্যানিম্যাল ফার্ম বোধহয় সবারই পাঠ্য ছিল, আপনারা পড়েছেন তো জর্জ অরওয়েলের, যেখানে একটা কোটেশন আছে, এভরি অ্যানিম্যাল ইজ ইকুয়াল, মানে আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স। এই এনসিপি বলুন আর এই সরকার বলুন, অলওয়েজ এভরিবডি ইজ ইকুয়াল, ওনাদের জন্য সব প্রজাই ইকুয়াল। আমি প্রজাই বলি কারণ যেই টোনে বাংলাদেশে সাধারণ মানুষের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যখন যে সরকার তাকে তুষ্ট করার জন্য যেই আচরণ করে, এটা আসলে রাজার আচরণই হয় প্রজার সাথে। এখানে মানবিক মর্যাদার বিন্দু মাত্র অবস্থান থাকে না। আপনি দেখুন তো, একটা মিনিমাম মানবিক মর্যাদা আপনি হোক না, এমনকি যদি শেখ হাসিনাও আসে, আবারও বলি আপনাকে, মানুষ হিসেবে আপনি যখন আপনার সবচেয়ে বড় শত্রুকে, সবচেয়ে ঘৃণ্য শত্রুকে মানবিক মর্যাদা দিতে ব্যর্থ হবেন শারমিন, আপনি টোটাল মানে জাস্টিস সিস্টেমটাকেই কিন্তু ভালনারেবল করে দিলেন। আপনি যখন বেছে বেছে মানবিক মর্যাদা দেখাবেন এবং মানবাধিকার দেখাবেন, ওর চেয়ে ভয়াবহ সংবাদ একটা দেশের জন্য আর কিছু হতে পারে না। আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পরে আমরা এই সময়গুলোকে ফেলে এসেছি, কিন্তু গোপালগঞ্জে আজকে আবার কারফিউ দিয়েছে। এটা আসলেও আমার জন্য মানে আমি আসলেও ধারণা করতে পারি না, কিছুটা আন্দাজ করা যেতে পারে। আমার প্রশ্ন হলো, এই 8 মাস ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তার মোটামুটি ভাবে কাজটা করত, তাহলে কোনোভাবেই আজকে তাদের এই যে আপনার চিরুনি অভিযানের আর প্রয়োজন পড়তো না। দাগীদের যদি অ্যারেস্ট করতে পারতো, এই অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো যদি তারা উদ্ধার করতে পারতো, তারা যদি অর্থগুলো উদ্ধার করতে পারতো, তাহলে আজকে সাধারণ গোপালগঞ্জবাসীর
যেই মানে ভয়ঙ্কর মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, হয়তো যেতে হতো না তাদের। এই দায়টা কাদের? এই দায়টা আপনি কার উপরে ফেলবেন বলুন তো? সরকার ছাড়া কার উপরে আপনি ফেলবেন? এই জায়গাটাই আপনি মনে রাখবেন, একটা জেলা হতে পারে কিন্তু এই জেলা তো আমাদেরই, জনগণ হতে যে এই লোকজনও আমাদের। এদের মধ্যে যারা দাগী, যারা সরাসরি ভাবে অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিলেন, আপনি কি মনে করেন সাধারণ গোপালগঞ্জবাসী যিনি দোকান করছেন কিংবা চা বিক্রি করছেন তিনি আগ্নেয়াস্ত্র হাতে এসে এনসিপি কে ঠেকানোর চেষ্টা করেছেন? তা হতে পারে কখনো? সন্ত্রাসী যারা ছিল সেই সরকারের তারাই করেছে, কাজে তারা অ্যারেস্ট হয়নি কেন? কোন সাধারণ মানুষের পক্ষে, যারা একেবারে খেটে খাওয়া শ্রেণীর জনসাধারণ, তাদের পক্ষে এখন আবার গণহারে একটা গ্রেফতার চলছে। এখন একদমই শেষ সময় মাহমুদ হাবিবা, আপনাদের শুদ্ধি অভিযানের কি অবস্থা, সেখানে কি চলছে একটু জানাবেন? আমরা শারমিন আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এবং যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখন ডিফারেন্ট লেভেলে গেছি, আমাদের সম্পূর্ণ ভিন্নভাবে, মানে আমরা তো যেখানে যেখানে যাদের নামে কমপ্লেইন আসতো সেটা অধিকাংশ ক্ষেত্রেই আমরা ইনভেস্টিগেশনের পরে আমরা ব্যবস্থা নিতাম, এবং মানে নেওয়া হয়েছে এতদিন পর্যন্ত স্থগিত করে রাখা হয়েছিল যাদের পদ তাদের ছাড়া আর কোনো বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়নি, তারা কেউই কোথাও আমাদের দলের সাথে সংযুক্ত নন। কিন্তু এইটুকুই যথেষ্ট বলে মনে হচ্ছে না। এখন আমরা তাদের যে উপরের লেয়ার বা কর্মসূচিতে আবার যোগ দেন সেরকম ছবি ভিডিও যোগাযোগের মাধ্যমে আসে। না না না, তারা শোনেন শারমিন, একটা মানে 2000 লোকের কর্মসূচি, যেই 5 জন বহিষ্কৃত হয়েছেন সেই 5 জন মূল মঞ্চে কিংবা বক্তব্য বা এই অ্যাক্টিভিটিতে আছে কিনা ওটা জরুরি। এই 2000 লোককে তো আমরা কর্ডন করে রাখতে পারি না যে একটা জেলায় 5 জন বহিষ্কৃত হয়েছেন, ওই 5 জন আসলে এসে ঢুকে গেলেন কিনা। এটা আমাদের হাতে অ্যারেস্ট করার ক্ষমতাও নাই শারমিন, আমরা কিন্তু পুলিশ নই। আমরা বারবার প্রশাসনকে অনুরোধ করেছি যে যাকে যেখানে পাবেন দয়া করে, পারবো না রেফারেন্সটা, কিন্তু কোন জেলায় যেন দেখলাম বহিষ্কৃত নেতা মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছেন, সেটা নিয়ে অনেক। আচ্ছা, এইখানে আমাদের রাজশাহীতে একটা ঘটনা আপনাকে আমি বলি, সেটা হচ্ছে আমাদের রাজশাহী যেটা পুঠিয়া, সেইখানের যিনি সম্মানিত মানে একেবারে প্রতিষ্ঠাতাকালীন আমাদের বিএনপি সদস্য, একজন সিনিয়র ব্যক্তি, তিনি একজন তার একটা প্রোগ্রামে একজন শোকজ করা নেতা এসে বসেছিলেন, তিনি মানে বহিষ্কৃত নেতা, তিনি সহ কিন্তু শোকজ হয়ে গেছেন। এবং এইটা যদি যৌক্তিক অ্যান্সার তিনি না দিতে পারেন তাহলে কিন্তু তার বিরুদ্ধেও হয়তো বা আগামীতে অন্যরকম ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ধরনের চাপ আমরা প্রয়োগ করার চেষ্টা করছি, কারণ এটা কিন্তু সুস্পষ্ট দলীয় নির্দেশনা যে তারা কোনোভাবেই কোনো প্রোগ্রাম বা আমাদের যদি বহিষ্কার করার পরে আবারও বিএনপির দল প্রোগ্রামে এসে বসলো, বক্তব্যই দিল, তাহলে তো এই বহিষ্কারাদেশের কোনো অর্থ হয় না, এটা তো মকারি হয়ে যায়। কাজে এটাকে ঠেকানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এরই বাইরে ইনফ্লুয়েন্সার কারা, এই দলে কেউ শেল্টার দিচ্ছে, কারা কারা শেল্টার দিচ্ছে, এইটারও একটা কাজ চলছে, এটা দেখতে পাবেন। ধন্যবাদ। আমি ডক্টর জাহিদ আপনার কাছ থেকে বিএনপির শুদ্ধি অভিযান আর এদিকে সরকারের চিরুনি অভিযানগুলো নিয়ে একটু যদি আপনার বক্তব্য শুনি। আমি খুব দ্রুত একটু শেষ করতে চাই যে বিএনপি শুদ্ধি অভিযান আমি সিরিয়াসলি মনে করি যা হয়েছে আর একটু টাফ হতে হবে, কারণ মানে বিএনপির আন্তরিকতা আমরা দেখেছি শুরু থেকেই, দুটো যেহেতু এফেক্টিভ হচ্ছে না এবং বিএনপির হাতে যেহেতু এখনো প্রশাসনিক ক্ষমতা নেই, তাই বিএনপিকে এই স্টেপ গুলো নেওয়ার ক্ষেত্রে আরো টাফ হতে হবে। কারণ যে গ্রাসরুট লেভেলে যে সন্ত্রাসী যে নিয়ম ভাঙছে, যে চাঁদাবাজি, দখলদারি সহ বিভিন্ন রকম অনিয়মে জড়িত হচ্ছে, তার কোথাও না কোথাও এক ধরনের আশ্রয় প্রশ্রয় দাতা আছেন মধ্য পর্যায়ের নেতা, এই ধরনের ক্ষেত্রে তাদেরকেও আসলে বহিষ্কারের আওতায় কয়েকটা ক্ষেত্রে যদি আনা হয়, এক্সাম্পল তৈরি করা হয়, সেটা ভালো কাজ করবে বলে আমি মনে করি। আর আপনি যেটা বলছেন যে কোনোভাবেই তারা যাতে, বিএনপিরও তো একটা অভ্যন্তরীণ তদন্ত আছে, সেটা পার না হয়ে যাতে তারা ফেরত আসতে না পারে। যদি তদন্তে সেটা হয়, বিএনপি আবার জাতিকে এটা জানানো উচিত হবে যে ইনি বহিষ্কৃত হয়েছিলেন কিন্তু উনি এখন আমরা দেখলাম যে না, এই ক্ষেত্রে এটা ভুল তথ্য ছিল, সেই কারণে আমরা তাকে ফেরত এনেছি। আর যদি সেটা না হয়, তাকে আসলে অন্তত কোনো মঞ্চে যাওয়া বা বক্তৃতা করা এরকম কোনো কিছু হতে পারে না। আর গোপালগঞ্জ নিয়ে যেটা বলেছিলাম, আমি আমার আগের একটা সেগমেন্টেই বলেছি, সেটা হচ্ছে আমরা যে আমাদের মানবিক মর্যাদা, মানে আমরা অনেকে আসলে হিউম্যান ডিগনিটি বলতে কি বোঝায় আমাদের লিখে রেখেছি আমরা আমাদের ঘোষণাপত্র, অনেকেই জানেন না। মানে একটা মানুষ শুধু মানুষ হিসেবে কতগুলো রাইটের এন্টাইটেল, তার ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা, লিঙ্গ, সামাজিক মর্যাদা, তিনি অপরাধী কি অপরাধী নন, অভিযুক্ত কি অভিযুক্ত নন, কিছুর উপর ডিপেন্ড করে না, কতগুলো এন্টাইটেল, কতগুলো রাইটে। সেই রাইট গুলো 5 জন মানুষ মারা গেল, ওখানে গুলি করে তাদের হত্যা করা ইনএভিটেবল ছিল কিনা, একজন মানুষ আহত, প্রায় মৃত, তার উপরে মিলিটারি বুটের চাপা দেয়া, এইগুলো কখনোই হতে পারে না। এবং এই যে চিরুনি অভিযানের নামে এখন কোনোভাবেই যাতে হিউম্যান রাইটস এর ভায়োলেশন না হতে পারে, আমরা এই জিনিসগুলো বারবার বলছি। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পতন ঘটিয়েছি এবং খেদিয়েছি, আসলে মূল এই কারণ যে উনি অনেক কিছু করেছেন, তার মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল তিনি গ্রস হিউম্যান রাইট ভায়োলেট করেছেন। গোপালগঞ্জের মানুষ শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ভীষণ পছন্দ করেন, আমার কাছে অনেকেই আর কি।
এটা খুবই মর্মান্তিক লাগে। আমাদের দেশের মানুষ এখনো কিভাবে তাদেরকে সমর্থন করেন, কিন্তু করেন তো তারা, এবং এটা এখন পর্যন্ত তিনি যদি সাংগঠনিক কিছু না করেন, তার এই পছন্দ ইজ নট এ ক্রাইম। সুতরাং তার উপরে কোনোভাবেই এটা হতে পারে না। আর ক্রিমিনাল যদি হয়েও থাকেন, তারা কতগুলো বেসিক হিউম্যান রাইটস আছে, এগুলো প্রিজার্ভ করতেই হবে। আমরা এটা নিয়ে কোন রকম ভাবে লড়াই থেকে দূরে থাকবো না। এই যে সরকারি বাহিনীর যে এখন এই মানবাধিকার লঙ্ঘন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা, আদৌ কোনো ব্যবস্থা হয় কিনা সেটাও দেখার বিষয়। যদিও ব্যবস্থা নিয়ে কোনো কথা সরকারি মহলে আমরা অন্তত শুনিনি। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে কেউ প্রশংসাও করছেন আসিফ মাহমুদের মতো। সামনে আরো কথা হবে। অনেক ধন্যবাদ ডক্টর জাহেদ, অনেক ধন্যবাদ মাহমুদ হাবিব, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। আইবিটিভি ইউএসএ নিয়মিত আয়োজন রাজনীতির এপিটপির থেকে।